আপনাকে গ্যারেন্টি দেবে? যে রাজ্যেই থাকে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? আপনি ভাবুন, আপনি একটা মুদির দোকানে একটা মশার কয়েল যদি কিনতে যান, 5 বার জিজ্ঞেস করেন যে দাদা এতে মশা তাড়ানো যাবে তো, এতে মশা কামড়াবে না তো? একটা রেডিও কিনতে গেলে দোকানে 5 বার জিজ্ঞেস করেন কি ভাই গ্যারেন্টি রয়েছে তো, ক বছরের গ্যারেন্টি, কদিনের গ্যারেন্টি? সেখানে আপনি 5 বছরের আপনার আস্থা, আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ, আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার সমর্থন এমন একজনকে দেবেন না যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই, যার সাথে বাংলার কোনো রকম কোনো আত্মিক সম্পর্ক নেই। আমাদের প্রতিনিধিরা আপনাদের মধ্যে থাকে। আমি কেন বলছি দেখুন, যে গ্যারেন্টি দিচ্ছে 2021-এর পর আপনি আর এই বর্ধমান জেলায় তাকে আসতে দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 1-2 মাসে ছুটে এসছে, প্রশাসনিক বৈঠক করেছে, রিভিউ মিটিং করেছে, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করেছে, আপনার হাতে পরিষেবা পৌঁছে দিয়েছে। আমাদের সরকার কথা দিয়ে কথা রেখেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে এবং এই বহিরাগতদের বিদায় দিতে হবে। এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএ করব। আপনি সিএ এর আইন পাস করেছেন 2019 সালে, আপনার খালি নিয়মাবলী করতে লেগে গেল 5 বছর। আপনি সিএ এর যে নোটিফিকেশন হয়েছে, এটা ভালো করে শুনুন সবাই, এটা আর একটা জুমলা। আমি কেন বলছি না জুমলা? যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই, কোথাও কিচ্ছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল 2021-এ নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, বলেছিল হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? 2026-এর নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনারা তৃণমূলকে ভোট দিতেন? কেউ দিত না, কেউ দিত না। কেননা মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। আপনি শুনে রাখুন, এই সিএ এর কারণে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। গতকাল 98 নম্বর ওয়ার্ড টালিগঞ্জে 33 বছরের একজন তরতাজা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে, এনআরসির ভয়ে, সিএ এর ভয়ে। আপনাকে অ্যাপিল করতে হবে, বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। আমি তো এখানে টিভির সামনে বলে যাচ্ছি, আমি মিথ্যে কথা বলার ছেলে নয়, আমি স্পষ্ট বক্তা, সোজাকে সোজা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই যে জুমলা, আমি আপনাদের বলবো এই জুমলার ফাঁদে পা দেবেন। আমি বক্তব্য শেষ করার আগে, অনেক গরম বেড়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের একটা 5 মিনিটের ছোট ভিডিও দেখাবো যে নরেন্দ্র মোদী কিভাবে বাংলার মানুষকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছে। আপনারা নিজেদের চোখে দেখুন, তারপরে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে সভা শেষ করব। ভিডিও তো মিথ্যে হয় না। প্রধানমন্ত্রী 12 এপ্রিল 2021 সালে এই বর্ধমানের মাটিতে এসে কি বলেছিল, আর 3 বছর পর একটা কথাও রাখেনি। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যেখানে কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে। এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল 2019-এর নির্বাচন প্রাক্কালে, সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। পাশে বীরভূম জেলা, সেখানে
বোলপুরে শান্তিনিকেতনে ইউনেস্কো যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, তার ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে নরেন্দ্র মোদীর নাম লিখেছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি তার কারণ বাংলার ইতিহাস খ্রিস্টিয়েরা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, মা শারদাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, স্বামী বিবেকানন্দকে বিজেপির রাজ্য সভাপতি বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আপনারা বাংলা থেকে ভোট নিয়ে যাওয়ার পরেও বাংলার আবাসের 8,000 কোটি টাকা আটকে রেখেছেন, এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলছি। আপনারা বলুন মায়েরা, বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কিনা? দুহাত তুলে বলুন হ্যাঁ কিনা? স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কথা বলে। আপনারা শুনে রাখুন, আপনার বাড়িতে যদি টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি রেডিও থাকে, ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, আপনার বাড়িতে টিভি থাকুক, মোবাইল থাকুক, রেডিও থাকুক, 2 চাকা থাকুক, 4 চাকা থাকুক না থাকুক, আটকে আসি প্রবীণ থেকে নবীন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা, বোন, মহিলা, পুরুষ সবাই স্বাস্থ্যসাথী পাবে। আপনারা কি নেবেন, দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? যাওয়ার আগে দুহাত তুলে বলতে হবে যেন দিল্লি কাঁপে আপনাদের গর্জনে। জনগর্জন কি একবার বহিরাগতদের দেখাতে হবে। কার গ্যারেন্টি, দিদি না মোদি? কার গ্যারেন্টি, দিদি না মোদি? এদের বিসর্জন দিতে হবে। আমি বর্ধমানে আগামী 2 মাসে আরো 20 বার আসবো দরকার হলে, পূর্ব পশ্চিম মিলিয়ে। খুঁটি পুজোটা খালি আজকে করে দিয়ে গেলাম, 13 তারিখ বিসর্জনটা আপনারা করবেন। করবেন তো? করবেন তো? আপনাদের ভোট কবে? 13ই মে, ঐতিহাসিক 13ই মে। 2011 সালে 13ই মে তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসেছিল 34 বছরের জগদল পাথরকে সরিয়ে। আর সেই 13ই মে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অবিভক্ত বর্ধমান জেলার যে 3টে লোকসভা আসন রয়েছে, আপনারা সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মাথা উঁচু করে ভোট দেবেন। ভোট কোনো ব্যক্তিকে নয়, ভোট শর্মিলা সরকার, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা নয়। ভোট বাংলা বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। আর বাকি আজকে যে কথাটা দিয়ে গেলাম, 31শে ডিসেম্বরের মধ্যে যেখান থেকে বাংলার মায়েরা, দিদিরা বাংলার এই লড়াইয়ে বাংলার সৈনিকদের থাকবে, বাংলা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবে, সেই পঞ্চায়েতে, সেই অঞ্চলে, সেই গ্রামে তৃণমূল কংগ্রেস পরিষেবার কোনো ত্রুটি রাখবে না। এই দায়িত্ব, এই দায়, এই দায়ভার এবং আপনার বাড়ির টাকার দায়ভার আজকে আমি আমার কাঁধে তুলে নিয়ে গেলাম এই কাটোয়ার মাটি থেকে। কিন্তু আপনাদের কথা দিতে হবে। পূর্ব বর্ধমানের মায়েদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল যে দাদা প্রার্থীটা একটু ভালো করে বেছে দেবে। আমি কথা রেখেছি তো? রেখেছি তো? আপনাদের এই কাটোয়ারই মেয়ে, ওর বাড়িও কাটোয়ায়, অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রির, তাকে পাঠিয়েছি, উচ্চ শিক্ষিত, মার্জিত, ভদ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিনিধি। আপনারা আগামী 13ই মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে একদিকে বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ, আর একদিকে বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকারকে বিপুল ভোটে এমন ভোটে জয়যুক্ত করুন যারা আগামী দিন দৃষ্টান্ত হয়ে থাকে। জনতার থেকে ঊর্ধ্বে কেউ নেই, মানুষের থেকে বেশি ক্ষমতা কারণ নেই। আমি আপনাকে বলছি, খালি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন, যাকে ইচ্ছা ভোট দিন। আপনার যদি মনে হয় গত 5 বছরে বিজেপির কোনো নীতি,
কোনো জনমুখী সিদ্ধান্তের কারণে আপনার জীবনে পরিবর্তন এসছে, আপনি বিজেপিকে ভোট দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে এই বহিরাগতদের খালি ভোটের সময় দেখা যায় আর ঠিকই খুঁজে পাওয়া যায় না, আর যেখানে বিধানসভায় তৃণমূল 16 পঞ্চায়েতে সবাই, সেখানে যাতে উন্নয়ন বাধাপ্রাপ্ত না হয় এবং পরিষেবা বাধাপ্রাপ্ত না হয়, তাই তৃণমূলকে জেতানোই বাংলার মানুষের প্রয়োজন। জোড়াফুলকে জেতান। আগামী দিনের দায়িত্ব পরিষেবার ভার আমি আমার কাঁধে আজকে এই সভা থেকে তুলে নিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিসর্জনটা 13ই মে করতে হবে। আমি বলবো জনতার গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, জনগণের গর্জন। গলায় জোর লাগবে, বাংলা বিরোধীদের বুঝতে হবে বাংলার শক্তি কি। জনগণের গর্জন বাংলা বিরোধীদের, জনগণের গর্জন বাংলা বিরোধীদের, জনগণের গর্জন বাংলা বিরোধীদের। পূর্ব বর্ধমানের গর্জন জমিদারদের, জমিদারদের, অত্যাচারীদের, বাংলা বিরোধীদের, বহিরাগতদের, স্বৈরাচারীদের, বহিরাগতদের, জমিদারদের, বাংলা বিরোধীদের। গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, কাটুয়ার গর্জন বহিরাগতদের, জামালপুরের গর্জন বহিরাগতদের, রায়নার গর্জন বহিরাগতদের, কাটোয়ার গর্জন বহিরাগতদের, আউসগ্রামের গর্জন বহিরাগতদের, ভাতারের গর্জন বহিরাগতদের, পূর্বস্থলীর গর্জন স্বৈরাচারীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জমিদারদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আরো জোরে বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, জমিদারদের, জমিদারদের, বহিরাগতদের, বহিরাগতদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। নজর রাখবো, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। ফের আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা। শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লালকাছারি এলাকা প্রায় 100 জন চাষির জমি জোর করে দখল করে মাছ চাষের অভিযোগ। ছবি দেখাবো। নজর রাখবো সরাসরি। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, এই মুহূর্তে অবস্থা ঠিক কি? দেখো, এখনো পর্যন্ত প্রায় গত 2 মাস ধরে, 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত সন্দেশখালীতে কোন রকম সেখানেই দেখা গেল যে প্রায় 100-র বেশি চাষি তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন ধরে তাদেরকে জমি, অর্থাৎ জমি কেড়ে নিয়ে সেখানে ফিশারি করা হয়েছে। অন্যদিকে যে ম্যানগ্রোভ, অর্থাৎ সরকারি যে খাস ল্যান্ড রয়েছে ম্যানগ্রোভ, সেখানেও কেটে হাজার হাজার বিঘা জমিতে সেগুলো কিন্তু একেবারে মাছ চাষ করা হচ্ছে। এবং যখনই প্রতিবাদ করেছে তখনই বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সবটাই শেখ শাহজাহান এবং শিবপুর হাজার অনুগামী স্বপন মজুমদার, আবু তালেব সহ একাধিক এই লোকাল তৃণমূল নেতৃত্ব রয়েছেন, তারাই কিন্তু এলাকার মানুষের কাছ থেকে জোর করে জমি দখল করেছে, জোর করে মারধর করা হয়েছে, 100 দিনের টাকা কিনে নেওয়া হয়েছে, আবাসের টাকা কিনে নেওয়া হয়েছে এবং শৌচালয়ের যে কাজ করিয়ে সেই কাজের টাকাও তাদেরকে না দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ আজকে তারা কিন্তু এলাকার মানুষজন, একেবারে পুরুষ মহিলা
প্রায় শতাধিক পুরুষ মহিলা তারা কিন্তু প্লাকার্ড নিয়ে এদেরকে গ্রেপ্তার করতে হবে, এই শপথ মজুমদার, আবু তালেবকে গ্রেপ্তার করতে হবে। কেন থেকে গ্রেপ্তার করা হচ্ছে না? রাতে বন্ধ করে এরা এখন মানুষকে ভয় দেখাচ্ছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের দাবি তুলেই মূলত একেবারে টায়ার জ্বালিয়ে সেখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তার একটাই দাবি, তাদের জমি তাদেরকে ফেরত দেওয়া হোক। 100 জনের বেশি চাষি তারা আজকে পথে নেমেছেন। তাদের একটাই দাবি, কয়েকশো জমি সবটাই কেড়ে নেওয়া হয়েছিল সরকার এবং শেখ শাহজাহানের নাম দেখে এবং স্বপন হালদার এবং আবু তালেব মোল্লা তারাই কিন্তু জোর করে জমি দখল করে রেখেছিল এবং আবু তালেব মোল্লা তারাই কিন্তু জোর করে জমি দখল করে রেখেছিল। তাদের কাছ থেকে জমি ফেরত দিতে হবে এবং এই জমি ফেরতের দাবিতেই তারা আজকের পথে বিক্ষোভ, তারা রাস্তা অবরোধ করেছে। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রশাসন তাদেরকে জমি ফেরত দিচ্ছে ততদিন এই বিক্ষোভ অবরোধ চলবে, এমনটাও কিন্তু জানিয়ে রাখলেন জিলিয়াখালীর এলাকার মানুষজন। ধন্যবাদ জিয়াউল। জলকারগুলো যোগ পূর্বে দখল করে তারা মানে করে খাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ, শিবু ঘনিষ্ঠ, আবু তালেব মোল্লা, তেনো মোল্লা, তারপরে তোমার জামশেদ মোল্লা, তপন সাহা, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। স্বপন মজুমদার, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের জমি রয়েছে, সেই জমিগুলো এরা জোর করে লুট করে ভেড়ি বানিয়েছে এবং টোটাল জব কার্ডের কাজ দিয়ে শিবু হাজার ঘের বাড়ি করেছে। এই সমস্ত কাজ করেছে শিবু হাজার নেতৃত্ব, টোটাল শিবু হাজার সাকরেতরা করেছে। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর এরই পাশাপাশি নজর রাখবো শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ মোট 9 জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ। সিবিআই হেফাজত শেষ হয়ে গিয়েছে, বসিরহাট মহকুমা আদালতে তোলা হলো শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ মোট 9 জনকে। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অনুপম, শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ মোট 9 জনকে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে পেশ। হ্যাঁ দেখো সোনিয়া, শেখ শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীর, ইতার বস মোল্লা, মাহফুজান মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 9 জনকে সিবিআই হেফাজতের পর এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বসিরহাট আদালতের মধ্যে শাহজাহানের পক্ষের উকিল এবং সিবিআই পক্ষের উকিল কিন্তু সওয়াল জবাব চলছে। তবে সিবিআই এর পক্ষের উকিলের পক্ষে থেকে কিন্তু এদেরকে কিন্তু আবার কিন্তু সিবিআই হেফাজতের কিন্তু আবেদন করেছে। তবে সবাইকে কিন্তু একই রকম নিয়ম কিন্তু সিবিআই হেফাজত চায়নি। এক একজনকে এক এক রকম, কাউকে 3 দিনের, কাউকে 5 দিনের, এরকম ভাবে কিন্তু সিবিআই হেফাজতের আবেদন করেছে। ধন্যবাদ। আর এদিকে কোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালীতে ভারতী ঘোষ, ধামাখালী ঘুরে সরেজমিনে জেলিয়াখালীতে বিজেপি নেত্রী, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে পরিদর্শন, কথা স্থানীয়দের সঙ্গেও। আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালীতে ভারতী ঘোষ, ধামাখালী ঘুরে সরেজমিনে জেলিয়াখালীতে বিজেপি নেত্রী, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে নিয়েই গ্রামে গ্রামে পরিদর্শন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, কোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালীতে ভারতী ঘোষ পৌঁছে যান, স্থানীয়দের সঙ্গে কথাও বলেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সোনিয়া, বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি কিন্তু আদালতের নির্দেশে আজকে সন্দেশখালীতে যান। তিনি প্রথমে ধামাখালীতে যান, সেখান থেকে নৌকায় করে তিনি সেখান থেকে জেলিয়াখালীতে যান এবং জেলিয়াখালীতে গিয়ে সেখানে তিনি বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতাদের সঙ্গে তিনি গ্রামে ঘোরেন এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং গ্রামের মানুষের যে ক্ষোভ বিক্ষোভ তার কথাও তিনি শোনেন এবং তিনি কিন্তু এখনো জেলিয়াখালী এলাকায় কিন্তু ঘুরছে এবং এলাকার মানুষের সঙ্গে কিন্তু কথা বলছে। বিচারপতির ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের মামলা, চার্জশিটে নেই কেন শেখ শাহজাহানের নাম, প্রশ্ন তুলেছেন বিচারপতি। আরো বিস্তারিত জানবো, অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণব, 2018 পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে সন্দেশখালীতে প্রথমে 3 জন, পরে 2 জনের দেহ একজনের দেহ পাওয়া যায়নি, সব মিলে 3 জন বিজেপি কর্মী খুনের মৃত্যুর মামলা। সেই মামলা সিআইডি তদন্ত, রাজ্য পুলিশ তদন্ত করছিল এবং সিবিআই তদন্ত হচ্ছে পরিবারের তরফে আবেদন ছিল এবং সেই মামলাতেই আজ
তদন্তকারী যিনি আধিকারিক তাকে এজলাসে রেখে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এই মামলায় ছিল, তার নাম চার্জশিট থেকে কিভাবে বাদ গেল? তদন্তকারী আধিকারিক জানান যে সাক্ষীরা নাম বলেছিল সেই সাক্ষীরা মোটেই আদৌ তাদের মধ্যে খুব বেশি উপকরণ ছিল না মামলার সঙ্গে সাযুজ্যপূর্ণ, তাই ওই সাক্ষীদের যে বয়ান সেটা কিছুটা গোলমেলে ঠেকেছিল, তাই তারা শাহজাহানের নাম বাদ দিয়েছে। এখানেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন যে চার্জশিটে একজন মূল অভিযুক্ত সাক্ষীরা যারা বলছে সেখানে কিভাবে পুলিশ তার চার্জশিট থেকে নাম বাদ দিল। অধিকাংশ সাক্ষী যেখানে মূল অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নাম বলে এসছে, পয়েন্ট দিয়ে এসছে, এবং এক্ষেত্রে এই কাজটা হতে পারে যে ট্রায়ালের পর বিষয়টা সামনে আসতে পারে। কি করে পুলিশ এই কাজ করলো, কাজেই পুলিশের এই ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেন বিচারপতি সেনগুপ্ত, এবং তিনি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যকে নতুন করে সময় দিয়েছে এবং রাজ্যের পুলিশকে সঠিক জবাব বা কৈফিয়ত এই মামলায় দিতে হবে এমনটাই নির্দেশও বলা হয়েছে, এবং এপ্রিলের প্রথম সপ্তাহে ফের এই মামলা শুনানি। ধন্যবাদ অর্ণব।